ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করে ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো সে কিনা এই কথা বলছে। আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি, হাস্যকর না ব্যাপারটা? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট দিস ইজ ট্রু। হাস্যকর কথা হলে তো হাস্যকর মনে হবেই। মনে হওয়াটা তো স্বাভাবিক, তাই নয় কি? জয় কিছু বলল না, হয়তো নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না। নিহা তাচ্ছিলের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকেই ছেড়ে দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না এটা নিহা নিশ্চিত, কারণ উনি জানেন বাসার পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতুর ছোটখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নিহা যে বাড়ির সব কাজ একা হাতে করে সেটা রায়হান সাহেবের আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে একগাল হেসে বলল, ভাবি আইসো? হুম। আজ হঠাৎ আমার কি হলো কি আমি জানি না। ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলেই নিহা শাড়ির আঁচলটা কোমরে গুজিয়ে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতেছো কেন? মাঝে মাঝে এরকম হয়। তুমি তো আর ইচ্ছে কইরা দেরিতে ওঠো নাই। তুমি বুঝতে পারছো না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবে আমায়। তুমি শুধু শুধু চিন্তা করতেছো ভাবি। তোমারে কিচ্ছু কইতে পারবে না। বড় সাহেব আছেন না, ওনার সামনে আমারে কিছু কোয়ার সাহস আছে নি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কেউ কিচ্ছু বলবে না ঠিক, কিন্তু বাবা অফিসে চলে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতিসূচক মাথা নাড়ল। এটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কই ভাবি। নিহা চুলার উপর আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল, সেসব নাড়তে নাড়তেই বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না এমনিই বলতেছিলাম, আগে তো সবসময় তোমার লগে পুষের মতো আচরণ করতো। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সবসময় তোমার দোষ খুঁজতো। তাই জানতে চাইলাম আর কি, এখনো আগের মতো করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। যাক, ভালোই হইল। ভাইজান তোমার লগে আগের মতো করে না, শুনে আমার যে কি খুশি লাগতেছে। এইবার যদি তোমার কপালে একটু সুখ আসে। নিহা কিছু একটা ভেবে ছোট একটা শ্বাস ফেলে বলল, বাদ দাও সেসব কথা, তাড়াতাড়ি করো তো, নয়তো বাবা না খেয়ে অফিসে চলে যাবে। এদিকে রায়হান সাহেব আর শায়লা বেগম সিঁড়ি দিয়ে টুকটাক কথা বলতে বলতে নামছিলেন। ওদের একটু দূরে পেছন পেছন জেসিও নামছে। তিনজনেই ডাইনিং এর কাছে আসতে টেবিলের দিকে তাকিয়ে সবাই অবাক, কারণ এখনো টেবিলে নাস্তা সাজানো হয়নি। রায়হান সাহেব না রাগলেও শায়লা বেগম যেন রাগে পুড়ে আগুন হয়ে গেলেন। উনি গলা ফাটিয়ে ঋতুকে ডাকতে লাগলেন, কারণ এখন যদি নিহাকে এভাবে ডাকে তাহলে স্বামীর সন্দেহ হতে পারে। তাই নিহাকে না ডেকে ঋতুকেই ডাকছেন। ঋতু, ঋতু। এমন করে চিল্লিয়ে ডাকছো কেন? তুমি গিয়েও তো দেখতে পারো। হয়তো আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওর, তাই হয়তো নাস্তা আনতে দেরি হচ্ছে। এভাবে সারের মতো না চেঁচিয়ে হয় বসো, না হয় কিচেনে গিয়ে দেখে আসো। কথাগুলো বলেই রায়হান সাহেব একটা চেয়ার টেনে বসে পড়লেন। ততক্ষণে জেসিও একটা চেয়ারে বসে পড়েছে। শায়লা বেগম তখনও বসেননি। ততক্ষণে জয় এসে একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, গুড মর্নিং অল। রায়হান সাহেব আর জেসিও হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং জয়। গুড মর্নিং ভাইয়া। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে জয় বলল, কি হলো মম, দাঁড়িয়ে আছো কেন? বসো। বসে বসে কি টেবিলের সৌন্দর্য দেখবো? এই ঋতুটা আজ এতক্ষণ ধরে কি করছে কি জানি, এখনো টেবিলে নাস্তা আনতে পারলো না। মম আজ একটু লেট হচ্ছে হয়তো, প্রতিদিন তো আর একই সময় আনবে বলে কথা নাই। তুমি বসো, নাস্তা হলেই নিয়ে আসবে। তখনই ঋতু দৌড়াতে দৌড়াতে ভাজির বোল আর রুটির প্লেট নিয়ে আসলো। সরি, ক্ষমা কইরে দিয়েন। আসলে আইজ একটু ঘুম থেকে উঠতে দেরি হইয়া গেছিল, তাই নাস্তা তৈরি করতে এতক্ষণ হয়েছে। লন, খাওয়া শুরু করুন। ঋতু সরি বলা শুনে জয় হেসে বলল, ঋতু, ওটা সরি না, সরি হবে। ওই হইল আর কি সেটা। এই তো মম এসে গেছে নাস্তা, এবার তো বসো। জয়ের কথায় কোনো রকম প্রত্যুত্তর না করে শায়লা বেগম রেগেমেগে স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ততক্ষণে নিহাও চলে এসেছে, হাতে চায়ের ফ্লাক্স নিয়ে। মূলত ওর দেরিতে আসার কারণ হচ্ছে রায়হান সাহেব যেন কিছু আন্দাজ করতে না পারে তার জন্য। হিরে মা, তোর হাতে চায়ের গ্লাভস কেন? আর তুই কিচেন থেকে আসছিস কেন? নিহা মুচকি হেসে সবার প্লেটে ভাজি আর রুটি দিতে দিতে বলল, না মানে বাবা
ওই আসলে নাস্তা রেডি হয়েছে কিনা সেটাই দেখতে গিয়েছিলাম। আর তখন দেখলাম ঋতু একা সব আনতে পারছিল না, তাই আমি ওকে বললাম চায়ের গ্লাসটা যেন আমাকে দেয়, আর কিছুই না। ও, সবাই খাওয়া শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু রায়হান সাহেব বেশি খেলেন না। অর্ধেক রুটি খেয়ে 2 চুমুক চা খেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আচ্ছা আমি আসছি। রায়হান সাহেবের কথা শুনে সবাই অবাক হয়ে ওনার দিকে তাকালো। যে মানুষ খাওয়ার মাঝখান থেকে কেউ ওঠা পছন্দ করে না, উনি অর্ধেক খাবার খেয়ে বলছেন আমি আসছি। নিহা তাড়াহুড়ো কণ্ঠে বলে উঠল, বাবা উঠছেন মানে? আপনি তো তেমন খেলেনও না। খাবার শেষ না করে কোথায় যাচ্ছেন? আপনি আগে খেয়ে নিন, তারপর উঠবেন। না রে মা, আমার আজ একটু তাড়া আছে। অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, অলরেডি লেট হয়ে গেছে। যদি পুরো নাস্তা করে যাই তাহলে আমার আরো বেশি লেট হয়ে যাবে। স্বামীর কথায় ঘুর আপত্তি জানিয়ে শায়লা বেগম বললেন, তাই বলে না খেয়ে চলে যাবে? রুটিটা তো অন্তত পুরো শেষ করে যাও। সমস্যা নেই, যেটুকু খেয়েছি তাতে মিটিং শেষ হওয়া পর্যন্ত চলে যাবে। মিটিং এর পর না হয় অফিসে খেয়ে নেব, আসছি আমি। বলেই রায়হান সাহেব চলে গেলেন। রায়হান সাহেব ঘর থেকে বের হতে দেরি হলো, কিন্তু শায়লা বেগমের হুঙ্কার ছাড়তে দেরি হলেন না। উনি নিহার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, এবার শান্তি হয়েছে তো তোর? আরো বেলা করে পড়ে পড়ে ঘুমা, তারপর সবাই ভালো করে নাস্তা করতে পারবে। তোর জন্য আজ মানুষটা না খেয়ে চলে গেল। আসছে নবাবের বেটি। তোর বাবা মা কি একটাও শেখায়নি এটা শ্বশুর বাড়িতে বেলা করে ঘুমাতে নেই নাকি? সেটাও শেখায়নি। অবশ্য শেখাবেই বা কি করে? শিক্ষা থাকলেই তো শেখাবে। গেও ছোট লোক কোথাকার। শাশুড়ির কথাগুলো শুনে নিহার খুব কান্না পাচ্ছে, কারণ ওর কিছুই বলার বা করার নেই। তাই সে মাথা নিচু করে চুপচাপ কথাগুলো শুনছে আর চোখের জল ফেলছে। অতগুলো কথা শুনেও শায়লা বেগমের রাগ যেন কমলো না। তাই তো নিহার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকাটা ওনার সহ্য হলো না। কি হলো নবাবজাদি, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুঝি? তোর জন্য যে মানুষটা না খেয়ে চলে গেল, তোর নিশ্চয় ভালো লাগছে। তুই তো কবজি ডুবিয়ে খেতে পারবি। রাতে কি এমন করিস যে সকালে ঘুম থেকে উঠতে পারিস না? রাতে কি শরীর বিলিয়ে দিচ্ছিলি যে এতক্ষণ ঘুম থেকে উঠতে হলো? মম, তুই চুপ থাক। তুই একদম কোনো কথা বলবি না। অ্যাক্সিডেন্টের পর একটু সেবা করেছে কি করেনি? তোকেও বশ করে নিয়েছে। নয়তো ওর সাহস কি করে হয় নবাবজাদির মতো এত বেলা করে ঘুম থেকে ওঠার? এটা কি ওর বাপের বাড়ি যে 8টা বাজলে ঘুম থেকে উঠবে? নিহা রুমে যাও। নিহা তবুও ঠায় দাঁড়িয়ে থাকলো। নিহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় এবার ধমক দিয়ে উঠল। কি হলো, কি বললাম কথা কানে যায় নাই? রুমে যেতে বলছি। জয়ের ধমক শুনে নিহা এবার কেঁপে উঠল। ছলে ছলে চোখে জয়ের দিকে তাকালো। জয় আবারও বলল, রুমে যাও বলছি। নিহা ভয়ে ভয়ে কাঁপা কাঁপা পায়ে রুমের দিকে হাঁটা ধরল, কারণ নিহা জানে এখন ওর কপালে কি আছে। নিশ্চয়ই জয় এখন রুমে এসে ওকে মারধর করবে। নিহার ভয়ে সারা শরীর কাঁপছে। তার মানে কি জয় আবারও ওর সাথে আগের মতো ব্যবহার করবে? জয়ের মার খাওয়ার কথা মনে করতেই নিহার কপাল বেয়ে ঘাম ঝরছে। নিহাকে এভাবে কথা শোনানোর মাঝখান থেকে রুমে পাঠিয়ে দিয়া শায়লা বেগমের হজম হলো না। উনি জয়ের দিকে তাকিয়ে কাট কাট কথায় বললেন, জয়, তুই ওকে রুমে পাঠিয়ে দিলি কেন? রুমে পাঠিয়ে দিয়ে বাঁচাতে চাইছিস তাই না? তার মানে তুইও কি এখন অন্য সব ছেলেদের মতো বউয়ের আসলের তলে ঢুকে গিয়েছিস? তুমি যেটা মনে করো। কি বলতে চাচ্ছিস কি তুই? মম, আমার মনে হয় তোমার দিন দিন কথা বলার কমন সেন্সটুকু না কমে যাচ্ছে। জয়, চিৎকার করছো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি এখনো কোথায় কি বলতে হয় সেটা বোধহয় জানো না। ও আজ না হয় একটু দেরি করে উঠে ফেলছে, তাই বলে তুমি ওকে এত কথা শোনাবা? তাও আবার এমন বিশ্রী কথা যা যে কোনো মেয়েরই শুনতে খারাপ লাগবে। তোমার মুখে এমন কথা বলার আগে একটা বার কি ভেবে দেখেছো যে তোমারও একটা মেয়ে আছে? জয়, এখন কি তুইও তোর বাবার মতো ওর হয়ে কথা বলবি? ওই গেও ছোট লোকটা কি তোকেও বশ করে নিয়েছে? আগে তো আমি ওকে কিছু বললে তুই চুপচাপ থাকতি, আর এখন কিনা তুই ওর জন্য আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস। 1 মাসের ব্যবধানে তুই এতটা বদলে গেলি যে আমার সামনে তুই ওর হয়ে কথা বলছিস। যদি তুমি তাই মনে করে থাকো তাহলে তাই, কারণ আমি এতদিন ভুল করেছিলাম, অমানুষ ছিলাম, এখনো হয়তো অমানুষই আছি, আর তাই এখন মানুষ হওয়ার চেষ্টা করছি। আসলে ভুলটা আমার নয়, ভুলটা তোমারই। ড্যাডের পাশাপাশি তুমিও যদি অ্যাজ আ মাদার সঠিক শিক্ষা দিতে তাহলে হয়তো আমি ভুল করতাম না, আর এমন অমানুষও হতাম না, আর না নিহার প্রতি এমন অত্যাচার করতাম।
তোমাদের কথা শুনে শুনে আমি মেয়েটাকে কত অত্যাচার করেছি, কত মারধর করেছি। তারপরও দেখো, আজ যে আমি এখানে আছি সেটা ওর জন্য। ও না থাকলে হয়তো আমার এখন বিছানায় শুয়ে থাকতে হতো, কারণ ও ছাড়া তো আমাকে দেখার মতো আর কারো সময়ই ছিল না। অবশ্য আমি এসব বলছি কেন, এই বাড়ির সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমাকে দেখার বা আমার সাথে বসে গল্প করার মতো সময় কি কারো আছে? এখন আমার কি মনে হয় জানো মম, আমার মনে হয় এই বাড়িতে ড্যাড আর নেহা ছাড়া আর কেউ আমার আপন না। জয়, তার মানে তুই বলতে চাচ্ছিস আমি আর জেসি তোর আপন নয়? আমার তো সেটাই মনে হয়, নয়তো বিছানায় শুয়ে থাকা দিনগুলোতে আমার একা কাটাতে হতো না। যদি আমার আপনজনই হতে তাহলে আমাকে অসুস্থ অবস্থায় ঘরে রেখে মা মেয়ে মিলে পার্টি ক্লাব এসবে যেতে না। আচ্ছা জেসি না হয় ছোট মানুষ, কিন্তু মম তুমি তুমি তো অন্তত আমার অসুস্থ দিনগুলোতে আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি তা করনি। ইনফ্যাক্ট গত 1 মাসে হাতে গোনা কয়েকবার ব্যতীত তুমি আমার রুমেই যাওনি। তুমি তো মা নামের কলঙ্ক মম, মা নামের কলঙ্ক। তোমার মতো মা যার আছে সে কখনো গর্ব করে বলতে পারবে না যে আমার মা আমাকে অনেক ভালোবাসে। এনিওয়েজ, এসব এখন বলেই বা কি লাভ? তোমরা খেয়ে নাও, আমি রুমে যাচ্ছি। বলেই জয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা বেগম ছেলের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। জয় রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েও হঠাৎ আবার কিছু একটা ভেবে থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, আরেকটা কথা মম, পরের বার থেকে নিহাকে কিছু বলার দুঃসাহসটা যেন কেউ না করো। ওকে কেউ কিছু বলার আগে কমপক্ষে 10 বার ভেবে নেবে, কারণ আমার বউকে কিছু বলাটা আমি টলারেট করব না, আর দরকার হলে এটা ড্যাডের কানেও পৌঁছাবে। মাইন্ড ইট। কথাগুলো একবারে বলে জয় আর 1 মিনিটও সেখানে দাঁড়ালো না, গদগদ পায়ে রুমে চলে গেল। শায়লা বেগম আর জেসি যেন সদ্য আকাশ থেকে পড়ল এমন হয়ে তাকিয়ে আছে জয়ের যাওয়ার দিকে। আর এটার একটাই কারণ, হঠাৎ জয়ের এমন পরিবর্তন ওর মা মেয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। ওদের বুঝে আসছে না জয় হঠাৎ এমন পাল্টে গেল কেন। যে জয় নিহার নাম শুনলে নাক ছিটকাতো, সে কিনা আজ ওর হয়ে এতগুলো কথা শুনিয়ে গেল। শায়লা বেগমের রাগ যেন শিরায় শিরায় বহমান হচ্ছে। জয় তাকে এতগুলো কথা শোনালো, তাও আবার ওই গেও ছোট লোক মেয়েটার জন্য। ওনার কিছুতেই হজম হচ্ছে না ব্যাপারটা। মম, দেখলে নিহা নামক ভাইরাসটা করোনা ভাইরাসের মতো কিভাবে এই বাড়িতে ছড়িয়ে পড়েছে? প্রথমে ড্যাডকে হাত করলো, এখন আবার ভাইয়াকে হাত করলো। এমন হলে তো ড্যাড কিংবা ভাইয়া কেউই তোমার কথা শুনবে না, ওই ছোট লোকটার কথাই শুনবে ওরা। জেসি, চুপ করবি তুই? বারে, তখন ভাইয়া এতগুলো কথা বলে চলে গেল, তুমি কিছুই বললে না, আর এখন আমাকে একটুতেই চুপ করিয়ে দিচ্ছ। শায়লা বেগম জয়ের কথাগুলো শুনে এমনিতেই রেগে বোম হয়ে আছে। এখন জেসির কথাগুলো যেন তার উপর আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। উনি চেঁচিয়ে মেয়েকে ধমক দিয়ে উঠলেন। শায়লা বেগম কিছু না বলে উল্টো রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জেসি কয়েক সেকেন্ড মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে সেও আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জয় রুমে এসে দেখলো নিহা জানালার সাথে ঠেস দিয়ে বাইরের দিকে চেয়ে আছে। জয়ের উপস্থিতি নিহার বোধগম্য হলো না হয়তো, তাই তো এখনো ঠায় বাইরের দিকে তাকিয়ে আছে। জয় ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল। নেহা। হঠাৎ জয়ের গলা শুনে নিহা হকচকিয়ে ঘুরে তাকালো। জয়কে দেখে যেন আরও ভয়টা মনের মধ্যে নাড়া দিল। জয়কে ওর দিকে এগিয়ে যেতে দেখে গুটিসুটি হয়ে একদম জানালার সাথে লেগে গেল। এমনভাবে জানালার সাথে মিশে দাঁড়িয়েছে যেন পারলে এক্ষুনি জানালা ভেঙে বাইরে চলে যেত। জয় যত ওর দিকে এগিয়ে যাচ্ছে ততই হাত পা রীতিমতো কাঁপছে ওর। নিহা কাপা কাপা শরীরে ভীতু চাহনি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের পায়ের দিকে, যেটা জয়ের চোখে সহজে ধরা পড়ল। নিহাকে এমন ভীতু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। ও যদি আগে এমন বিহেভ না করতো তাহলে আজ হয়তো নিহা এতটা ভয় পেত না ওকে দেখে। নিহাকে দেখে এখন মনে হচ্ছে যেন জেলখানার কোনো কয়েদিকে ফাঁসি দেওয়ার জন্য ডাকছে, আর তাই সে এখানে এসে লুকিয়ে আছে। জয় নিহার সামনে গিয়ে দাঁড়িয়ে নিহার উভয় বাহুতে হাত রাখতে নিহা আটকে উঠল। ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলেও নিয়েছে ইতোমধ্যে। ভীত চাহনি নিয়ে একবার জয়ের হাতের দিকে তো আরেকবার জয়ের মুখের দিকে তাকাচ্ছে। আসলে জয় নিহাকে এমন অমানসিকভাবে পশুর মতো করে মারত যেন নিহা সদ্য জেল পলাতক কোনো আসামি, আর তাকে জেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে মারা হচ্ছে। জয় নিহার ব্যাপারটা বুঝতে পেরে আদুরে গলায় বলল, নেহা, ভয় পাচ্ছ কেন? নিহা কিছু বলল না, বরং আগের মতো গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল। জয় এবার মুচকি হেসে নিহার বাহু ছেড়ে দিয়ে 2 হাতে নিহার মুখটা ধরল। হয়তো অন্য সময় হলে নিহা অবাক হতো, কিন্তু এখন এমন ভয়ে আছে যে অবাক হওয়ার কথাটাও ভুলে গিয়েছে। শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের মুখের দিকে। জয় নিহার চোখে চোখ রাখলো, শান্ত গলায় বলল, আমাকে এতটা ভয় পাও যে আমার স্পর্শে পর্যন্ত কেঁপে উঠছো? আমি কি এতই খারাপ? নিহা আমতা আমতা গলায় বলল, আমি কেউ কিছু বললে মুখের উপর জবাব দিতে হয়, জানো না সেটা?
তখন চুপ করে মূর্তির মতো দাঁড়িয়েছিলে কেন? তাই তো আমার রাগ হয়েছিল। আমি জানতাম তুমি আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে মম আরো বাজে কথা শোনাতো, তাই তোমাকে রুমে পাঠিয়ে দিলাম। আর তুমি কিনা আমাকে দেখেই কাঁপতে কাঁপতে শেষ। অবশ্য এতে তোমার কোনো দোষ নাই। আমি আসলে তোমার সাথে এমন পশুর মতো আচরণ করছিলাম যে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এইসব ছাড়ো, এখন তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে। বলেই জয় নিহাকে ছেড়ে খাটে গিয়ে বসলো। এতক্ষণ ধরে জয়ের বলা কথাগুলো শুনে নিহার ভয়টা পুরোটাই কেটে গিয়েছে। তাই জয় ওকে খাবার আনতে বলা নিহা এবার বেশ অবাক হলো। ক্ষুধা লেগেছে মানে? উনি কি না খেয়ে এসেছেন নাকি? তবে প্রশ্নটা করার সাহস হয়নি নিহার, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলে খাবার আনতে। আর খানিক বাদে ফিরে আসলো রুটি আর ভাজি নিয়ে। জয় তখনও বিছানায় বসেছিল। নিহাকে দেখে সে একটু নড়ে চড়ে বসলো। নিহা এসে রুটি আর ভাজির প্লেটে দুটো জয়ের সামনে রাখলো, তারপর বলল, নিন, তাড়াতাড়ি খান, নয়তো ওষুধের টাইম দেরি হয়ে যাবে। আগে এখানে বসো। আমি বসবো কেন? বসতে বলেছি, বসো। নিহা আর কোনো কথা না বলে চুপচাপ জয়ের সামনে বসে পড়ল। জয় এবার রুটি আর ভাজি নিহার দিকে ঠেলে দিয়ে বলল, নাও, খাওয়া শুরু করো। নিহা অবাক হয়ে জয়ের দিকে তাকালো। অবাক হয়েই বলল, আমি খাওয়া শুরু করব মানে? আমি তো আপনার জন্য এনেছি, আপনি খান, আমি পরে খেয়ে নিব। নিজে খাবে নাকি আমার হাতে খাইয়ে দিব, কোনটা? অবশ্য আমার কোনো প্রবলেম নাই। তুমি আমাকে 1 মাস খাইয়ে দিতে পারলে আমি 1 দিন পারবো না? নিহার অবাকের মাত্রাটা যেন বেড়েই চলেছে। কাল থেকে জয়ের কথাবার্তাগুলো নিহার কেমন যেন লাগছে। কাল রাতে ডাইনিংয়ে নিজের পাশে বসিয়ে খাওয়ালো, আবার রাতে ওকে বুকে নিয়ে ঘুমালো। এতটুকু না হয় ঠিক ছিল, কিন্তু আজ আবার নিজের জন্য খাবার আনতে বলে এখন ওকে খেতে বলছে। আবার না খেলে নিজের হাতে খাইয়ে দেবে বলে ট্রেট দিচ্ছে। সবই কি বাস্তবে ঘটছে? নিহার কোনো ভ্রম হচ্ছে নাকি পুরোটাই একটা স্বপ্ন? নিহা এসবই ভাবছিল। নিহার ভাবনার সুতো ছিল জয়ের ডাকে। নিহা, বাই এনি চান্স তোমার কি আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে? আচ্ছা ওয়েট, আমি খাই দিচ্ছি। বলেই যেই না জয় হাত বাড়ালো অমনি নিহা বাদ সাধলো। না না, আপনার খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খাচ্ছি। বলেই নিহা তাড়াহুড়ো করে খেতে শুরু করলো। নিহার কাণ্ড দেখে জয় হেসে বলল, এই তো গুড গার্ল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, ততক্ষণে আমি ওষুধ খেয়ে নিচ্ছি। আপনার না ক্ষুধা লেগেছে? তাহলে খালি পেটে ঔষধে কিভাবে খাবেন? আমার কোনো ক্ষুধা টুধা লাগে নাই। তোমার জন্য আনতে বললে আনতে না, তাই আমি আমার ক্ষুধা লেগেছে বলেছি। তার মানে আপনি খাবেন না? না, কারণ আমি অলরেডি ডাইনিং এ খেয়ে এসেছি। আপনিও না? তাহলে শুধু শুধু খাবার কেন আনতে বললেন? ওই যে বললাম তোমার জন্য বলে আনতে না, তাই আমার জন্য বলে আনালাম। আমার জন্য এখানে আনতে বলার কি ছিল? আমি তো কিচেনে গিয়েই খেতে পারতাম। এখন থেকে আর তা হচ্ছে না ম্যাম। মানে হলো এখন থেকে তুমি আমাদের সাথে ডাইনিং এ বসে একসাথে খাবা। বলেই জয় মুখে কয়েকটা ঔষধ পুড়ে নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে নিল। তারপর আবারও নিহার সামনে এসে বসলো। নিহা এতক্ষণ খেতে খেতে কথা বলছিল। জয়ের একটু আগে বলা কথাটা শুনে নেহা এবার খাওয়া বন্ধ করে জয়ের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্টের সময় কি আপনার মাথার তার কয়েকটা ছিঁড়ে গিয়েছিল? মানে হলো এই যে আপনি অ্যাক্সিডেন্টের পর থেকে বড্ড আবল তাবল বকছেন। বিশেষ করে কাল থেকে তো আরো বেশি আবল তাবল বকছেন। আমার মনে হয় কি জানেন, আপনাকে আবারও ডক্টর দেখানো উচিত। আমার কথাগুলোকে তোমার আবল তাবল মনে হয়? এখনো তো তেমন কিছু করিনি, আর অমনি মাথার তার ছিঁড়ে গেছে বলছো। এর থেকে বেশি কিছু হলে তখন কি বলবে? এর থেকে বেশি কিছু মানে? কিছু না। এই তুমি ওসব বুঝবা না, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। একেবারে খাওয়া ছেড়ে দিয়ে কথা বলতে হয়? খেতে খেতেও তো বলা যায়। আপনার কথার জন্য খেতে তো পারছিলাম, কই আর। কথাটা সহজভাবে বলেই পর মুহূর্তে নিহা জিভে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? ভয়ে জয়ের মুখের দিকে তাকালো না, আর মাথাটা নিচু করে ভীতু গলায় বলল, না মানে মানে আসলে। হয়েছে, থাক। আর না মানে আসলে নকলে এসব করতে হবে না। আমি যখন নর্মাল বিহেভ করছি তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নাই। এখন থেকে যেটা মনে আসবে সেটা মুখে বলে ফেলবা, তাহলেই দেখবে নিজের ভেতরে একটা ভালো লাগা কাজ করছে। পুরো দিনটা নিহার আজ ভালোভাবেই কেটে গেল। রান্না বান্না আর জয়ের সাথে টুকটাক গল্প করার মধ্য দিয়ে দিনটা কেটে গিয়েছে। রাতে সবাই ডিনার করতে ডাইনিংয়ে বসেছিল, আর নিহাও রোজকার মতো সবাইকে খাবার সার্ভ করার জন্য দাঁড়িয়েছিল। কি ব্যাপার, তোমাকে কি বসার জন্য ইনভিটেশন দিতে হবে নাকি? জয়ের কথা শুনে নিহা একবার শায়লা বেগমের দিকে চেয়ে তারপর জয়ের দিকে তাকালো। নিহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে জয় আবার বলে উঠল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? সকালে কি বলেছে মনে নাই? তাড়াতাড়ি বসো। মানে? তখনই নিহার কথার ফোরন কেটে শায়লা বেগম বলে উঠলেন, জয়, ও বসে গেলে সবাইকে খাবার সার্ভ করবে কে? ও
ও না হয় পরে খেয়ে নিবে। মম, আমার মনে হয় না এই বাড়িতে কেউ আর হাতছাড়া আছে। আই থিঙ্ক সবাই সবার নিজেদেরটা নিজেরা নিয়ে খেতে পারবে, তাই না ড্যাড? একদম। নিহা, সবাই নিজে খেয়ে নিতে পারবে, তুমি এসে বসে পড়ো। নিহাও বুঝতে পারলো ডাইনিংয়ে বসা ছাড়া ওর আর কোনো উপায় নেই, তাই অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশের চেয়ারটিতে এসে বসে পড়ল। রায়হান সাহেব হেসে বললেন, জয়, একটা কথা মানতেই হবে, অ্যাক্সিডেন্টের পর কিন্তু তোর বেশ উন্নতি হয়েছে। বাবার কথার প্রত্যুত্তরে জয় কিছু বলল না, শুধু বাম হাতে মাথা চুলকে লাজুক হাসল। শায়লা বেগম তো এসব দেখে রেগে ফেটে পড়ছেন। উনি রাগে খাবারগুলো এমনভাবে চিবোচ্ছেন যেন আস্ত একটা ইট চিবোচ্ছেন। গতকালের মতো আজও নিহা 1 চামচ ভাত নিয়েছে, তবে তরকারির বাটিতে হাত দেওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। তার আগেই জয় ওর প্লেটে মাছ মাংস একসাথে তুলে দিয়েছে। নিহা কিছু বলতে গিয়ে জয়ের চোখ রাঙানো দেখে ভয় আর বলতে পারল না, বরং চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো। সবাই খেলেও জয় খাবার মুখে দিল না, বরং এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে নিহার খাওয়াগুলো। কত সুন্দর করে খাচ্ছে। জয় নিহার খাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, কি অদ্ভুত মেয়ে, কাল রাতে বলার পরও, এমনকি আজ সকালে বলার পরও ডাইনিং এ বসলো না, বরং সবাইকে খাবার পরিবেশন করার জন্য দাঁড়িয়ে রইল। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো কাল রাতে টেবিলে বসে খেতে খেতে বলতো, আজও ঢ্যাং ঢ্যাং করে নাচ নাচতে এসে বসে বসে যেত। অন্য কোনো মেয়ে হলে হয়তো আমি একটু লাই দেওয়াতে মাথায় চড়ে বসতো। অথচ নেহা ওর সাথে এত সুন্দর করে কথা বলার পরেও এখনো আমাকে জমের মতো ভয় পায়। যেমনটা আগে ছিল এখনো ঠিক তেমনটাই আছে। অন্যরা যেমনটা করে কিংবা যেমনটা ভাবে, নিহা হয়তো সেসবের অনেক ঊর্ধ্বে। ওর সবকিছুই যেন অন্য মেয়েদের থেকে ভিন্ন, আর এই জন্যই হয়তো ও সবার থেকে আলাদা। ওর মতো মেয়ে হয়তো খুঁজলেও পাওয়া সম্ভব না, আর সবার থেকে আলাদা বলে হয়তো ড্যাডের ওকে ভালো লেগেছে। ড্যাড হয়তো ওর মধ্যে এমন কিছু দেখেছে যার জন্য ওকে আমার জন্য বেটার মনে করেছে। কথাগুলো ভেবে ছোট্ট একটা দম ফেলে জয় খাওয়ায় মনোযোগ দিল। গতকালকের মতো আজও নিহা সবার আগে খেয়ে উঠল। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল, তবে জয় যাওয়ার আগে নিহাকে উদ্দেশ্য করে বলে গেল, নিহা, তাড়াতাড়ি রুমে আসো, আর হ্যাঁ, আজকে চা আনার দরকার নাই। বলেই জয় উঠে রুমে চলে গেল। নিহাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। নিহাও ডাইনিং পরিষ্কার করে কিচেন গুছিয়ে রুমে চলে আসলো। রুমে ঢুকে দেখলো জয় খাটে বসে কিছু একটা ভাবছে, তাও আবার গভীর মনোযোগ দিয়ে। ওর রুমে আসাতেও জয়ের কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। নিহা দরজাটা লাগিয়ে জয়ের সামনে গিয়ে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? হঠাৎ কালো কণ্ঠ কানে যেতেই জয় চমকে তাকালো। ও তুমি? আপনি ঠিক আছেন? আপনাকে এমন কেন দেখাচ্ছে? আমি ঠিক আছি, আমার আবার কি হবে? তাহলে কি কি এত ভাবছেন বলুন তো? না, তেমন কিছু না, বসো না। নিহাও বাধ্য মেয়ের মতো জয়ের পাশে বসে পড়ল। আজ চা আনতে নিষেধ করলেন যে? আপনার তো চা না খেলে ঘুম আসে না, চা আনবো? জয় এতক্ষণ ভাবলিহীনভাবে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে কথা বলছিল। নিহার মুখে চা আনার কথা শুনে এবার নিহার মুখের পানে তাকালো। প্রতিদিন চা করে আনতে তোমার বিরক্ত লাগে না? এসব কি বলছেন আপনি? আমার বিরক্ত কেন লাগবে? এটা তো আমার দায়িত্ব। আনবো? না। কিন্তু আপনার তো চা না খেলে রাতে ঘুম আসে না। আমি বলেছিলাম আর তুমি বিশ্বাসও করে নিলে। মানে হলো আমার চায়ের সাথে ঘুমের কোনো সম্পর্ক নাই। চা খেলে যেমন ঘুম হবে, চা না খেলেও তেমন ঘুম হবে। আমি জাস্ট চাটা আনতে বলতাম যাতে তোমাকে কষ্ট দিতে পারি, আর চা না আনলে যেন সুযোগ পেয়ে তোমাকে মারতে পারি। আসলে আমি চেয়েছিলাম যেন তুমি আমার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাও। রাতে ঘুমানোর আগে চা খাওয়ার অভ্যাসটা আমার কোনো কালই ছিল না, তাই আজ চা আনতে বারণ করলাম। ও নিহা, বলুন। আচ্ছা থাক, কিছু না। বলতে চেয়েও বলছেন না যে? কি বলবেন বলুন। আমার উপর রাগ করে আছো না? বালাই স্যার, আমি আপনার উপর রাগ কেন করব? সত্যি তুমি আমার উপর রেগে নেই তো? না, কারণ আপনার উপর রাগ করার মতো অধিকার আমার নেই। নিহার মুখে অধিকার নেই শব্দটি শুনে জয়ের বুকটা ধুক করে উঠল। নিহা নিজেকে এতটা পর ভাবে ওর থেকে যে রাগ করারও অধিকার নেই বলছে। অবশ্য বলাটাই স্বাভাবিক, কারণ ও নিজেই সেই অধিকারটা কেড়ে নিয়েছে নিহার থেকে। যদি বলে আমি সে অধিকার দিতে চাই? সময় আর সুযোগ কোনোটাই হয়তো নেই, বড্ড দেরি হয়ে গেছে যে। এমন করছো কেন? আমরা চাইলে কি আবার প্রথম থেকে শুরু করতে পারি না? উপসংহার কখনো সূচনা হয় না। প্লিজ এভাবে বলো না, আমাকে আর একটা বার সুযোগ দাও, আমি সব ঠিক করে নিব। মায়া বাড়িয়ে কি লাভ? কারণ ছায়া হয়ে থাকতে চাই তোমার পাশে। সেটা কখনো সম্ভবই নয়। কারণটা কি জানতে পারি? ওষুধ খেয়েছেন? আমার মনে হয় এখন আপনার ঘুমানো উচিত। হ্যাঁ খেয়েছি। কথা ঘোরাচ্ছ তাই না?
সব প্রশ্নের উত্তর খুঁজতে যেন না, যান ঘুমিয়ে পড়ুন। বলেই নিহা উঠে ওয়াশরুমে চলে গেল। হয়তো জয়ের প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাইছে। জয় লম্বা একটা নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল। খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে নিহা নিচে বিছানা করার জন্য যেই না পাটি নিতে গেল, অমনি জয় শক্ত কণ্ঠে বলে উঠল, নিহা, তাড়াতাড়ি বিছানায় এসে শো। যদি পার্টি হাতে নিয়েছো তো তাহলে আই সোয়ার পার্টিটা কেটে টুকরো টুকরো করতে আমার 2 মিনিটও লাগবে না। জলদি এসো। নিহা আর সাহস করে পাটিটা বিছাতে পারল না, কারণ জয় যেই ধমক দিয়েছে নিহা তো তখনই জমে গিয়েছে। নিহা কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে হেঁটে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। এই মেয়েকে নিয়েও আর পারি না। গত 1 মাস অভয় দিয়ে কথা বলার পরও আমার একটা ধমকেই ওর যেন পুরো পৃথিবী থমকে যায়। আচ্ছা, আমার ভয়টা কি ওর মধ্যে থেকে কখনোই যাবে না। কথাগুলো ভেবে জয় লাইটটা অফ করে নিহার গা ঘেঁষে শুয়ে পড়ল। নিহা ওপাশ ফিরেই শুয়েছিল। জয় এটা দেখে মুচকি হেসে নিহাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এতে নিহার কোনো ভাবান্তর হলো না। সে আগের মতো করেই ঠায় শুয়ে রইল। জয় আরেকটু নড়ে চড়ে নিহাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে আস্তে করে ডাক দিল, নিহা, আই লাভ ইউ। কেন এত মায়া বাড়াচ্ছেন বলেন তো? আর কয়েকটা দিনই তো আছি, এত মায়া বাড়িয়েন না, তখন আবার নিজেই কষ্ট পাবেন। হোয়াট? আর কয়েকটা দিন আছে মানে? হোয়াট ডু ইউ মিন বাই আর কয়েকটা দিন? বলেই জয় নিহাকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ডিম লাইটের আলোতে নিহার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয় নিহার চোখে চোখ রেখে উত্তরের আশায় তাকিয়ে রইল। নিহাও কোনো রকম ভনিতা না করে জয়ের চোখে স্থির দৃষ্টি রেখে হেসে বলল, অবাক হচ্ছেন কেন? ভুলে গিয়েছেন আমাদের মাঝে কি কথা হয়েছিল? আপনি অফিসে গেলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর এখন যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, আশা করি আর কয়েকটা দিন গেলে আপনি অফিসেও যেতে পারবেন। আর আপনি অফিসে গেলে সেদিনই তো আমায় চলে যেতে হবে, তাই না? তাই? অনেক সাহস হয়ে গেছে, তাই না? মানে হলো, সাহস করে ঘর থেকে 1 পা বাইরে রেখে দেখাও, ঠ্যাং ভেঙে ঘরে বসায় রাখবো। এ মা, আমার চলে যেতে হবে না? না গেলে তো আমার কথা রাখা হবে না। আর নিহা কথা দিয়ে কথা রাখেনি, সেটা আজ পর্যন্ত হয়নি, তাই আমার যেতেই হবে। এই জন্যই তো বলছি, এত মায়া বাড়িয়েন না, তখন মায়া কাটাতে কষ্ট হবে। আমি এত কিছু শুনতে চাই না। আমি বলেছি তুমি কোথাও যাবে না তো কোথাও যাও না, ব্যাস। এর থেকে আর একটা কথা বেশি শুনতে চাই না, বুঝেছো? বলেই হেসে নিহার গালটা আলতো করে ছুঁয়ে দিল জয়। নিহার গাল ছুঁয়ে দিতেই জয় হঠাৎ কিছু একটা ভেবে 1 মিনিট বলেই জয় হঠাৎ মাথাটা একটু উঁচু করে নিহার কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো। জয়ের এহেন কাজে নিহা তো বেশ অবাক। নিহা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করে হাত দিয়ে কি চেক করছেন বলুন তো? নিহার প্রশ্নের উত্তর না দিয়ে জয় পাল্টা প্রশ্ন করলো নিহাকে, নিহা, তোমার তো জ্বর এসেছে, তুমি জ্বর হয়েছে বলনি কেন? কি যে বলেন না, আমার জ্বর কেন হতে যাবে? আপনি ভুল ভাবছেন। একদম মিথ্যা বলবা না। আমি কালকেও খেয়াল করেছি তোমার শরীর গরম, বাট ভেবেছিলাম এমনি গরম হয়ে আছে হয়তো, তাই কিছু বলিনি। বাট আজও তো দেখছি তোমার শরীর সেই একই রকম ভাবে গরম হয়ে আছে। তোমার জ্বর হয়েছে আর তুমি চুপ করে বসে আছো। বললাম তো কিছু হয়নি আমার। আপনি শুধু শুধুই ভুল ভাবছেন। আচ্ছা, আমার জ্বর হলে কি আমি শোয়া থেকে উঠতে পারতাম আর কাজ করতে পারতাম? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আপনি শুধু শুধু টেনশন করছেন। আচ্ছা, এখন ঘুমান তো, অনেক রাত হয়েছে। বলেই নিহা জয়কে জোর করে আবারও শুয়ে দিল। কিন্তু আমি তো পরিষ্কার। এবার কিন্তু আমার ঘুমটা নষ্ট হচ্ছে। দেরি হলে আমার আর সারা রাত ঘুমিয়ে আসবে না। আপনি কি চান আমি সারা রাত না ঘুমিয়ে থাকি? না না, আমি সেটা কেন চাইবো, তুমি ঘুমাও। ধন্যবাদ। বলেই নিহা ওপাশ ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। মূলত জয়ের প্রশ্ন থেকে বাঁচতেই নিহা ঘুমানোর ভান করেছে। নিহা চায় না জয় ওর শরীরের অসুস্থতার কথা জানুক। হ্যাঁ, জয়ের কথাই ঠিক, নিহার জ্বর এসেছে, তবে সেটা আজ কিংবা কাল থেকে নয়। নিহার শরীরের জ্বরটা প্রায় মাস 5 ধরেই আছে। নিহা গত 5 মাস ধরেই প্রায় খেয়াল করছে ওর হুটহাট জ্বর এসে যাচ্ছে। আর রাতের বেলা জ্বরটা একটু বেশি অনুভূত হয়, তবে শরীরের উপর তেমন প্রভাব না ফেলায় হালকা পাতলা ভেবে নিহা সেটাকে কখনো আমলে নেয় না। হয়তো এমনি গা গরম হয় আর ওর মনে হয় যে জ্বর এসেছে, এই ভেবে নিহা কখনো কোনো মেডিসিনও নেয় না। এতদিন ফ্লোরে থাকায় সেটা জয়ের দৃষ্টিগোচর না হলেও কাল যখন জয় ওকে পাশ শুতে বলল, তখন ব্যাপারটা আর জয় লুকিয়ে রাখতে পারল না। কাল যখন জয় নিহাকে জড়িয়ে ধরল, তখনই জয়ের মনে হলো নিহার শরীরে জ্বর এসেছে। কিন্তু এটা শীতের সিজন বলে জয় ভেবেছিল শীতের কারণে নিহার শরীরের তাপমাত্রাটা এমন উষ্ণ হয়ে আছে। বাট আজ যখন সেম তাপমাত্রা অনুভূত হলো, জয়ের সন্দেহ হলো। সাথে সাথে নিহাকে চেক করতে লাগলো।
কিন্তু জয়ের সন্দেহটা নিহার যুক্তির মাঝে চাপা পড়তে বাধ্য হলো। মাঝখানে কেটে গেছে আরও 15টা দিন। এখন জয় পুরোপুরি সুস্থ। গত 3 দিন হলো সে অফিস যাচ্ছে। রায়হান সাহেবও ছেলেকে সবকিছু বুঝিয়ে দিয়ে নিজে অবসর নিয়ে নিলেন। যদিও রায়হান সাহেব প্রথমে রাজি হননি, কারণ উনি চেয়েছিলেন আরও একটু সুস্থ হয়ে তারপর জয় অফিসে জয়েন করুক, কিন্তু জয়ের জোড়াজড়িতে তিনি আর না করতে পারলেন না। তবে জয় অফিস জয়েন করার আগে নিজের সবচেয়ে বড় দায়িত্বটি পালন করতে ভুল করল না, আর সেটা হলো জয় পুরোপুরি সুস্থ হওয়ার সাথে সাথে মীরাকে আর শিহাবকে অ্যাটেম্প টু মার্ডারের দায়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন মীরা আর শিহাব জেলেই আছে। যদিও মীরা অনেক হাতে পায়ে ধরেছিল জয়ের, কিন্তু জয় কোনো রকম মায়াদয়া দেখালো না। যেখানে ওকে মেরেই ফেলতে চেয়েছিল সেখানে মায়াদয়া দেখিয়ে কি লাভ। আর সবচেয়ে বড় কথা সেটা হলো জয় এখন নিহাকে প্রচন্ড ভালোবাসে। সে তো নিহাকে রীতিমতো চোখে হারায়। যখন বাড়িতে থাকতো তখন তো নিহাকে পাশে বসিয়েই রাখতোই, আর এখন অফিসে গিয়েও ছাড় দেয় না। দিনে কম হলেও 8 থেকে 10 বার কল করবে, কথা বলবে নিহার সাথে। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় জয় অফিস থেকে বাসায় ফিরল। নিহা তখন রুমে ছিল, কারণ এখন রায়হান সাহেব বাড়িতে থাকায় নিহার আর রান্নাঘরে যাওয়া হয়ে ওঠে না। তাই ঋতুকেই একা হাতে সব করতে হয়। যদিও এতে নিহার খুব কষ্ট লাগে ঋতুর জন্য, কিন্তু কিছুই করার নেই। শায়লা বেগম আর জেসির বাইরে যাওয়াও এখন একদম কমে গিয়েছে বললে ভুল হবে, একেবারে বাইরে যেতে পারছে না বললেই চলে। জয় রুমে এসে দেখলো নিহা বিছানায় বসে ওরই কিছু শার্ট প্যান্ট আয়রন করছে। জয় মুচকি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডামের এখন ছুটি চলছে বুঝি? জয়ের কণ্ঠস্বর শুনে নিহা দরজার দিকে তাকালো। জয়ের প্রশ্ন শুনে অবাক কণ্ঠে বলল, মানে? জয় অফিসের ব্যাগটা বিছানার এক পাশে রেখে নিহার মুখোমুখি গিয়ে বসলো। তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে হেসে বলল,